সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জীর্ণধন কথা সংস্কৃত এই পাঠটি। তো মূল গল্পে চলে যাই। একস্মিন দেশে জীর্ণধনः নাম বণিকপুত্রः। আচ্ছা, বাংলা বলার আগে একটা কথা বলি। এখানে হয়তো একটু কারো কারো মনে হবে যে লেখাটা অস্পষ্ট, তাদেরকে বলবো তারা তাদের যে নিজের পাঠ্য বইটা আছে সেটা খুলে নিয়ে পাশাপাশি রাখতে, যাতে সেটার দিকে তারা চোখ রাখবে আর আমার কাছ থেকে উচ্চারণ এবং বাংলাটি খালি শিখে নেবে। তো এই প্রথম লাইনটি যেটা পড়লাম সেটার মানটা বলি। একস্মিন দেশে মানে একটি দেশে জীর্ণধন নামে একটি বণিকপুত্র ছিল। বণিকপুত্র মানে ব্যবসায়ী, তার বাবা আর তার ছেলে, তাই বণিকপুত্র বলছে, মানে ব্যবসায়ীর ছেলে। কালক্রমেণ সহ দরিদ্রः ভবতি স্ম। দীর্ঘকাল পর বা কালের সাথে সাথে ক্রমে ক্রমে কিছুদিন পরে, এরকম একটা কথা বোঝাতে কালক্রমেণ কথাটা বলা হয়। আবার কালক্রমেও এই কথাটা ইউজ করা যায় বাংলাতেও, যে কালক্রমে সে দরিদ্র হয়ে গিয়েছিল, মানে গরিব হয়ে গিয়েছিল। তো গরিব হয়ে গিয়েছিল। তদা সহ দেশান্তর্গমনায় ইচ্ছতি স্ম। তখন সে দেশ থেকে বাইরে কোথাও, দেশান্তর মানে দেশের বাইরে যাওয়ার জন্য একটা ইচ্ছতি স্ম মানে ইচ্ছা হলো, বা সে ঠিক করলো যে আমি দেশের বাইরে যাব। তো নিশ্চয়ই সে দেশের বাইরে যাবে, সেটা কোন ব্যবসার জন্যই সম্ভবত ধরে নিতে হবে এখানে। আর যেহেতু এখানে আগেকার দিনে দেশান্তর বলতে এরকমই বোঝাতো, দেশ বলতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়া বা ভারতবর্ষের বাইরে কিন্তু যেত, এরকম ব্যাপারটা নয় যে অন্য দেশে গেল, আমেরিকা গেল, ইংল্যান্ড গেল, বা বাংলাদেশ গেল, জাপান গেল, জার্মান গেল, এরকমটা কিন্তু নয়। এই দেশান্তর বলতে হয়তো পশ্চিমবঙ্গ থেকে বাইরে শুধু গেল, হয়তো রাজ্যের বাইরে গেল, এমনকি শুধু জেলার বাইরে গেলেও অনেক সময় এরকম বলতো দেশান্তরে গেছে। কিন্তু একটু দূরদেশে বলতে দূরদেশ পাড়ি জমানো, এরকম ক্ষেত্রে একমাত্র অনেকটা দূরে যাওয়ার কথা ভাবা হতো, মানে যে অন্য দেশে। আর দেশান্তর মানে ধরে নাও অনেক ক্ষেত্রে দেখা যেত যে একটু দূরে যাচ্ছে বলেই ওটাকে দেশান্তর বলা হতো। যাই হোক, দেশান্তরে সে যাবে। তস্য গৃহে পূর্বপুরুষ উপার্জিতা লোহময়ী তুলা অস্তি স্ম। তার বাড়িতে পূর্বপুরুষ, মানে তার যে পূর্বপুরুষরা, তারা তাদের উপার্জন করা একটা লোহার তুলা ছিল। মানে তুলা বলতে তুলা যন্ত্র, মানে হচ্ছে দাঁড়িপাল্লা। তো এটা ছিল লোহার। আগেকার দিনে ওটাই, লোহার জিনিসটাও কিন্তু খুব দামি থাকতো। সবার বাড়িতে কিন্তু এই ধরনের জিনিস থাকতো না, যে বাটখারা, তারপরে যেগুলো ইউজ হয় ওজন করার জন্য, সেই জিনিসগুলো থাকতো না। মানে দাঁড়িপাল্লা, বাটখারা এইসব সবার বাড়িতে থাকতো না। এখন শুনে হয়তো বা মনে হচ্ছে যে সামান্য একটা লোহার তুলা যন্ত্র, সেটা আবার পূর্বপুরুষের উপার্জিত, এটা এমন কী ব্যাপার। কিন্তু তখন এটাও একটা কস্টলি জিনিসই ছিল। তাছাড়া যারা যেই কাজে ব্যবসা আর কি করে, বা যেই কাজ যাদের পেশা, তারা তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোকে কিন্তু একদম ভগবান জ্ঞানে পুজো করেন। যেমন যারা এই ধরনের কাজ করে, যে দাঁড়িপাল্লা সংক্রান্ত যারা কাজ করে, বাজারে যারা সবজি বা ফল বা যে কোনো কিছু, মুদিখানার দোকান, তারা কিন্তু ওই যে দাঁড়িপাল্লাটাকে কিন্তু পুজো করে। যেই দিন পুজো থাকে, হয়তো পয়লা বৈশাখে, বা বিশেষ করে পয়লা বৈশাখে কেউ করুক না করুক, একটা দিন খুবই করা হয়, সেটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজোর দিন। সেই দিন কিন্তু ওইটাকেই একদম পুজো করা হয়। আবার যেমন যারা রাজমিস্ত্রি, তারা কিন্তু তাদের যে কুন্নি বলো বা যা কিছু ব্যবহার হয়, সে কড়াই টড়াই সব কিছু সেদিন কিন্তু পুজো করে, এবং সেটা কিন্তু ব্যবহার করে না। তো সেই জন্য এইটাকে এতটাই দর বেশি আর কি, এতটা তার কাছে এতটা মূল্যবান জিনিসটা। তো সেই জন্য সে ভাবলো যদি সে চলে গেলে এই জিনিসটা যদি চুরি হয়ে যায়, তাই জন্য তার খুব চিন্তা হচ্ছিল। চ শ্রেষ্ঠিনः লক্ষ্মণস্য গৃহে তাম তুলাম নিক্ষিপতি স্ম দেশান্তরম চ গচ্ছতি স্ম। সে তখন তার ওই দাঁড়িপাল্লাটাকে, তার যে শ্রেষ্ঠী ছিল বা মহাজন বলতে পারো, এরকম একটা মানে বেশ বড় লোক আর কি, সে, তার নাম লক্ষণ, তার বাড়িতে সে ওটাকে রেখে দিয়ে, তুলাটাকে রেখে দিয়ে, দাঁড়িপাল্লাটাকে রেখে দিয়ে দেশের বাইরে গেল। যেখানে সে যাচ্ছিল সেখানেই আর কি গেল। ততঃ জীর্ণধনः স্বদেশম প্রত্যাগচ্ছতি স্ম। তারপরে জীর্ণধন আবার নিজের দেশে ফিরেও এলো। প্রত্যাগচ্ছতি স্ম মানে ফিরে আসলো। সহ লক্ষ্মণায়াম বদতি মম তুলাম দেহি।
মানে হচ্ছে সে লক্ষণকে বলল যে আমার তুলাটি মানে দাঁড়িপাল্লাটি দাও, এইটা বলল। লক্ষ্মণস্য বদতি মুশিকাহ তব তুলাম ভক্ষয়ন্তি স্ম। সে কি বলল? সে বলল ইঁদুরেরা তোমার তুলাযন্ত্রটি দাঁড়িপাল্লাটিকে খেয়ে ফেলেছে, তো সেই জন্য তার মানে সেটা আর সে ফেরত দিতে পারছে না। তাই তো এবার একটা কথা তোমরা সবাই ভেবে বলো তো, যে একটা লোহার তুলাযন্ত্র দাঁড়িপাল্লা সেটা কি ইঁদুর খেতে পারবে? লোহা তো খুব শক্ত হয়, তাহলে কি মনে হয় তোমাদের ইঁদুর কি খেতে পারবে? তোমাদের কার কি মনে হয় আমাকে কমেন্টে জানিও। জীর্ণধনः তৎ শ্রুত্য়া বদতি অয়ম সংসারः ঈদৃক্ এব। মানে জীর্ণধন তা শুনে বলল, শ্রুত্বা মানে শুনলো, এবং শুনে কি বলল যে আমাদের সংসার এইরকমই, মানে আমাদের সংসার বা এই জগৎ বা পৃথিবী সেটা সম্পর্কে বলছে যে এইরকমই। তব দোষঃ ন অস্তি, তোমার দোষ নেই। তব মানে তোমার, দোষ ন অস্তি মানে যেমন করে আমরা বলি যে তোমার কোনো দোষ নেই, এতে এরকমভাবে বলছি তোমার কোনো দোষ নেই। অস্মিন সংসারে কিঞ্চিতপি ন চিরস্থায়ী, মানে এই সংসারে, যে আমাদের এই সংসার পৃথিবীর কথা বলা হচ্ছে, এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। কিঞ্চিত মানে কোনো কিছুই, অপি ন চিরস্থায়ী মানে চিরস্থায়ী নয়। ভবতু অহম নদ্যাম স্নানার্থম গমিষ্যামি। তখন হঠাৎ করে কি মাথায় আসলো যে সে বলল, মানে জীর্ণধন বলল, আচ্ছা আমি নদীতে চান করতে যাব। তো এখানে ভবতু মানে আচ্ছা বলছে আর কি, আমি যেমন বললি আচ্ছা একটা কাজ করতো, বা আচ্ছা আমি চানটা করে আসি, এরকম আচ্ছা দিয়ে শুরু করি, তো সেই হিসেবে এটা আচ্ছা। নদ্যাম মানে নদীতে চানের জন্য যাব। তব তনয়ঃ ধনদেবঃ মম কৃতে স্নানস্য উপকরণানি আনয়তু। মানে তব মানে তোমার, তনয়ঃ মানে ছেলে পুত্র, আর তার নাম কি ধনদেব, তাকে স্নানের জন্য, স্নানার্থম যে যাচ্ছিল চান করতে, সেই জন্য তার যে স্নান করার জন্য যা যা লাগবে, মানে ধরো জামা কাপড়, গামছা, সাবান, তেল ইত্যাদি ইত্যাদি যা যা দরকার, সেই জিনিসগুলোর জন্য ও ওই তার ছেলেকে চাইছে যে সে তাহলে তাকে সাহায্য করবে। মম মানে আমার জন্য, স্নানস্য উপকরণানি মানে স্নানের যে জিনিসপত্রগুলো দরকার স্নান করার জন্য সেইগুলো আনতে বলো। তো তাকে তাহলে সে নিয়েই আর কি চান করতে যাবে, এরকম একটা ব্যবস্থা করছে। তখন লক্ষণঃ পুত্রম বদতি স্ম। লক্ষণ তার ছেলেকে বলল, বৎস তব পিতৃব্যঃ স্নানার্থম গমিষ্যতি ত্বম তেন সহ গচ্ছ। লক্ষণ তার পুত্রকে বলেছিল যে বাচ্চা তোমার কাকা স্নানের জন্য যাচ্ছে বা স্নান করতে যাচ্ছে, তুমি তার সাথে যাও। এই গল্পটা এখনও আরও অর্ধেক বাকি, অনেক বড়ও হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আমি পরে আবার পার্ট 2-তে বাকি গল্পটা বলবো। অনেক বড় ভিডিও হয়ে গেলে সবার খুব অসুবিধা হয় একবারে শিখতে, তো সেই জন্য পার্ট 2 আবার যখন আসবে আপনারা খেয়াল রাখবেন। আর অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই তার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।